গাড়ির মধ্যে পিনপতন নীরবতা ড্রাইভ করে চলেছে নিবিড়। মাঝে মাঝে আর চোখে দেখে যাচ্ছে লাবণ্যকে। হালকা ঠান্ডার মধ্যে লাবণ্য গাড়ির কাঁচ নামিয়ে মৃদু বাতাস অনুভব করছে। পানিগুলো অঝোর ধারায় এখনো বয়ে চলেছে লাবণ্যর চোখের কোণ বেয়ে। বেশ কিছুক্ষণ দুজন নীরব থাকে। ও আসলেই কি এতটা আবেগী হয়ে পড়েছিল? হ্যাঁ, একসময় মেঘলাকে ও নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত। পরিস্থিতির উপর নির্ভর করে ওকে মেঘলা ব্যতীত অন্য একজনকে বিয়ে করতে হয়েছে। নিজের স্ত্রী হিসেবে মেয়েটিকে মেনেও নিয়েছে। বাসর ঘরে এক দৃষ্টিতে মেয়েটির মুখের দিকে তাকিয়েছিল। কয়েক পলক দেখে মেয়েটিকে বেশ মনে ধরেছিল নিবিড়ের। নিজের স্ত্রীর মুখটা বেশ মায়াভরা লেগেছিল। তাই তো ওর কাছে লাবণ্য হয়ে উঠেছিল লাবণ্যময়ী। সবকিছুই তো ঠিকঠাক চলছিল। মেঘলাকে নিজের হৃদয় থেকে সরিয়ে ওখানে লাবণ্যর নাম খোদাই করতে চেয়েছিল। ভালোবাসতে শুরু করেছিল নিবিড়। লাবণ্য থেকে হয়ে উঠেছিল লাবণ্যময়ী। লাবণ্য উঠে দরজার কাছে যায়, দরজার লক খুলতে গিয়ে নিবিড়ের ডাকে থেমে যায়। কোথায় যাচ্ছ? আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি লাবণ্যময়ী। নিবিড়ের গম্ভীর কাতর কণ্ঠে মুচকি হাসে লাবণ্য। লাবণ্য পুনরায় বিছানার কাছে আসে নিবিড়ের পাশে বসে। আমার মনে হয় না এরপর আর আপনার কোনো কথা থাকতে পারে। আমি তো চলেই যাব, তাই শেষ কথা না হয় বলেই ফেলুন, আমি শুনছি। নিবিড় বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে এক নিঃশ্বাসে প্রশ্ন করে, আমি যখন মেঘলার নাম নিয়েছিলাম তুমি কিছু বলনি কেন? আর যখন জানতেই পারলে আমার জীবনে এখনো মেঘলাই আছে, তাহলে ওকে ননদ সম্বোধন করলে কেন? কেন আপনারা যদি আমার কাছে আপনাদের সম্পর্কের কথা লুকিয়ে রাখতে পারেন? মুখে বলতে পারেন লাবণ্যময়ী, কিন্তু তৃপ্তির মধ্যে মেঘলা আমাকে ছেড়ে কখনো যাস না। আমি আজ যদি কিছু না বলতাম তাহলে আপনারা তো সব লুকিয়েই রাখতেন। মাঝখান থেকে মেঘলা কষ্ট পেত। আর আপনি? লাবণ্য আর কিছু বলতে যাওয়ার আগেই নিবিড় ওকে বুকে টেনে নেয়। লাবণ্য, আমি তোমাকে ভালোবাসি। হয়তো আবেগের বশে তোমার নামের জায়গায় মেঘলা নাম নিয়ে ফেলেছি। কিন্তু বিশ্বাস কর, যেদিন থেকে তোমাকে আমার জীবনের সাথে জড়িয়েছি সেদিন থেকে মেঘলা নামক মেয়েটিকে আমি আমার মন থেকে সরিয়ে রাখছি। লাবণ্য নিবিড়ের বুকে হালকা ধাক্কা দিয়ে উঠে পড়ে। মিথ্যা বলছেন আপনি, বড় মিথ্যা কথা বলছেন। আপনি যদি সত্যিই মেঘলাকে ভুলতে চাইতেন তাহলে বাসর রাতে আমাকে ইগনোর করতেন না নিবিড় সাহেব। মেঘলা যখন অত জ্বরে আপনার কাছে এসেছিল তখন কিন্তু আপনি আমাকে ইগনোর করতেন না। জিজ্ঞাসা করেছিলাম জ্বর কেমন আছে। মুখ ঝামটা দিয়েছিলেন মনে আছে। মেঘলাকে বুকে জড়িয়ে শুয়েছিলেন। আমাকে তার পাশেও জায়গা দেননি। আমি যখন ব্যালকনিতে দাঁড়িয়ে সারা রাত জেগেছিলাম তখনও আমার হাত ধরে রুমে নিয়ে আসেননি। লিসেন লাবণ্য, পুরনো কথাগুলো কেন টানছ? পুরনো কথা কেন মনে রাখছ? আজ তুমি মেঘলার কথা শুনে এমন সিদ্ধান্ত কেন নিচ্ছ? পুরনো কথাতেই তো সব নিবিড় সাহেব। সেদিন কিছুটা আন্দাজ করেছিলাম। বিয়ের পরদিনেও তো আপনি যখন জেগেছিলেন মেঘলা কফি নিয়ে এসেছিল আপনার জন্য। বারবার বলছিল আপনার সব দায়িত্ব দিতে। আপনিও বলেছিলেন সময় হলে সব দায়িত্ব ওকে দিবেন। আমি বলছি তো এবার মেঘলাকে দায়িত্ব দিন, আমি আপনার আর মেঘলার 4 হাত এক করে দিয়ে যাব। তুমি নিজেকে কি মনে করো লাবণ্য? তোমার সিদ্ধান্তই সব, আমার কোনো মতামত নেই। আপনি বলেছিলেন তো মেঘলাকে বিয়ে করবেন। ফুপা আর আব্বুর মতের বিরুদ্ধে যেতে পারেননি। আমি তো বলছি আপনাদের এক করে দিয়ে যাব। আমি তোমার সাথেই থাকব। তুমি আমার স্ত্রী, তোমার জায়গা আমি কাউকে দিতে পারবো না।
আসলেই কি আমি আপনার স্ত্রী? সত্যিই কি আপনার মনে আমার জন্য কোনো জায়গা আছে? নিবিড় কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। লাবণ্যর চোখের দিকে তাকিয়ে লাবণ্যকে বুঝতে চেষ্টা করে আসলেই কি চাইছে লাবণ্য। সিঁড়ি বেয়ে নেমে আসতেই আতিক সাহেবের মুখোমুখি হন। আতিক সাহেবের মুখটা বেশ গম্ভীর। রুমানিয়া বেগম ও শিউলি বেগম দুজনেই প্রশ্নাতুর চোখে তাকিয়ে আছে ওর দিকে। আমি শুনছি তুমি নাকি চলে যাবে। লাবণ্য উচ্ছ্বাসের সহিত হাসিমুখে বলে, হ্যাঁ আপনি ঠিক শুনেছেন, আমি চলে যাব। আমি না গেলে যে মেঘলা আর নিবিড় সাহেব সুখী হতে পারবেন না। আমি তো আপনার সাথে কথা বলতাম। আপনি যখন কি বলতে তুমি? আতিক সাহেব এই প্রথম লাবণ্যকে ধমকে উঠেন। লাবণ্য কেঁপে উঠে, তবুও হাজার কষ্টের মধ্যেও মুখের হাসিটা বিদ্যমান রাখে। এটাই যে আপনি উনাদের এক করে দেন। দুজনকে বিয়ে দিয়ে সুখে থাকতে দিন। দেখুন মেঘলা ও নিবিড় দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। আজ আপনাদের একটা ভুল সিদ্ধান্তের জন্য এভাবে ওদের সম্পর্কটা ভেঙে দিবেন না প্লিজ। তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কি নাটক করছো? কোন সাহসে তুমি আমার সিদ্ধান্তকে ভুল বলছো? আর আমি আমার ছেলের বিয়ে কার সাথে দিব না দিব সেটা কি তুমি ঠিক করে দিবে? আতিক সাহেবের গম্ভীরভাবে চিৎকার করে বলা কথায় লাবণ্য বেশ ভয় পেয়ে যায়। হাত পা কাঁপতে থাকে। কিন্তু তাই বলে যে সে ওই বাড়িতেই ওই দুজন ভালোবাসার মানুষের পথের কাঁটা হয়ে থাকবে না। ও যখন সিদ্ধান্ত নিয়েছে চলে যাবে তখন ও যাবেই। মনে অদম্য সাহস সঞ্চার করে পুরোদমে কথাগুলো বলে উঠে লাবণ্য। দেখুন আপনি কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার মতো জানাচ্ছি। এই বলে লাবণ্য প্রত্যেকে সালাম করে বের হতে চাইলে রুমানিয়া বেগম হাত টেনে ধরে। তুমি হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিও না লাবণ্য। ভেবে দেখো সারা জীবনের ব্যাপার। এখনো তো 1 মাস হয়নি বিয়ের। এর মধ্যেই ছেড়ে চলে যেতে চাও? সারা জীবনের ব্যাপার বলেই তো এমন সিদ্ধান্ত নিয়েছি ফুপ্পিমা। এখনো 1 মাস বিয়ের বয়স হয়নি বলেই তো এই সিদ্ধান্তটা নিয়েছি। বেশি দেরি হলে তো আমি আপনাদের ওই মানুষটার মায়ে পড়ে যেতাম। ছাড়তে কষ্ট হতো হাজার হোক স্বামী তো। জানো তো লাবণ্য, বাঙালি মেয়েরা আর যাই করুক নিজের স্বামীর ভাগ কাউকে দেয় না। তুমি কেন তোমার অধিকার ছেড়ে দিবে? তুমি ওর বিয়ে করা স্ত্রী। তুমি চাইলেই মেঘলাকে এই বাড়িতে আসা বন্ধ করে দিতে পারো। শিউলি বেগম লাবণ্যর হাত ধরে করুণ স্বরে কথাগুলো বলে উঠে। না মা, তাতে করে কারুর অভিশাপের ভাগীদার হতে চাই না মা। মা আপনিও তো চেয়েছিলেন মেঘলার সাথে আপনার ছেলের বিয়ে দিবেন, মূলত কথা দিয়েছিলেন। আপনি আপনার কথা রাখুন মা। লাবণ্য শিউলি বেগমকে জড়িয়ে ধরে কথাগুলো বলে চোখের পানিটা মুছে নেয়। মেঘলা কোথা থেকে হুট করে এসে লাবণ্যকে জড়িয়ে ধরে কান্নারত অবস্থায়। তুমি সত্যিই আমার নিবিড় ভাইয়াকে আমায় ফিরিয়ে দিলে। লাবণ্য মুচকি হাসি দিয়ে বলে, হুম দিলাম, তোমরা সুখী হও, ভালো থেকো, ভালো রেখো। সকলের উদ্দেশ্য ভালো থাকার বার্তা দিয়ে বের হতে গেলেই নিবিড়ের ডাকে দাঁড়িয়ে যায় লাবণ্য। নিবিড় দ্রুত লাবণ্যর কাছে এসে মুখোমুখি দাঁড়ায়। হাঁটু মুড়ে জোরহাত করে নিবিড়। প্লিজ লাবণ্য, ছেড়ে যেও না আমায়, আমি তোমার সাথে সুখী হতে চাই লাবণ্য। শিউলি বেগম এসে লাবণ্যর হাত ধরে বলে উঠে, তোমার সংসার ছেড়ে চলে যাবে মা? আমার ছেলেটার কি হবে মা? এটা তো আমার সংসার নয় মা, আপনারা চাইলেই এটা মেঘলা সংসার হতে পারত। আমি পুনরায় সেই সুযোগ দিলাম। মেঘলার হাতে এই সংসার তুলে দিন। আপনিও তো তাই চেয়েছিলেন। আর চেয়েছিলেন বলেই একদিন আমার খাবার নষ্ট করে দিয়েছিলেন নিজের হাত মুখ ধোয়া পানিতে। লাবণ্য যাওয়ার আগে পিছু ফিরে নিবিড়ের মুখের দিকে তাকিয়ে বের হয়ে আসে গন্তব্যহীন কোনো জায়গার উদ্দেশ্যে।
গন্তব্যহীনই তো, কোথায় যাবেও? বাপ মা আর ঠাঁই দিবে না, হাজার হোক বাপ ভাইয়ের ঘাড়ে বসে তো আর খাওয়া যায় না। এত অপমানের পর তো আর ওর নিজেরও ওদের ঘাড়ের বোঝা বানাতে চায় না। সুখ জিনিসটা চিরটাকাল যেন ওর সাথে লুকোচুরি খেলে এসেছে, ধরা দেয়নি কখনোই। যেদিন থেকে বুঝতে শিখেছে জীবনের আসল মানে, ওর জীবনে সুখ কখনোই আশা করা যায় না, আর আশা করাটাও যেন বোকামি। আজ এত চোখের পানি কেন ফেলতে হচ্ছে ওকে? হয়তো অতীতের করা পাপের ফল। মানুষটাও তো এভাবে হাতজোড় করে ফিরে আসার কথা বলেছিল। তার চোখেও পানি ছিল এমনি যতটা আজ লাবণ্যর চোখে। পিচ ঢালা রাস্তার মধ্যে হেঁটেই চলেছে লাবণ্য। চারপাশে গাড়ি মানুষজনের ঢলকে ফেলে রেখে লাবণ্য এগিয়ে চলেছে নাম না জানা উদ্দেশ্যে। কোথায় যাবেও? অবশ্য সে নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। এই পৃথিবীতে কারুর থাকার জায়গার অভাব হয় না। কোথাও না কোথাও ঠিক একটা জায়গা হয়ে যাবে লাবণ্যর। মাথার মধ্যে সরাসরি রোদ পোড়ায় লাবণ্যর মাথার মধ্যে দপদপ যন্ত্রণা শুরু হয়েছে। বেলা হয়তো 12টা বাজে, তাই মাথার মাঝখানে রোদের তেজটা বড্ড যন্ত্রণা দিচ্ছে লাবণ্যকে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সকাল থেকে এখনো পর্যন্ত পেটে দানা পানি পড়েনি লাবণ্যর। ক্ষুধার থেকে পানির তৃষ্ণাই বেশি প্রখর মনে হচ্ছে লাবণ্য। চারদিকে ভালোভাবে তাকিয়ে নিজের তৃষ্ণা নিবারণের উৎস খুঁজতে থাকে লাবণ্য। কিছুটা হেঁটে সামনে একটা কফি ক্যাফ দেখে সেখানে ধীর পায়ে প্রবেশ করে। মূলত পানি খাওয়ার জন্য যে কোনো একটা টেবিল থেকে জলের মগ তুলে নিয়ে এক নিঃশ্বাসে পানি পান করে। একজন ওয়েটার এসে লাবণ্যর সামনে দাঁড়িয়ে অর্ডার দেবে কি না জিজ্ঞাসা করে। লাবণ্য অপরাধীর মতো মাথা নিচু করে বলে, আসলে আমার ভীষণ পানি পিপাসা পেয়েছিল। আমি কোনো অর্ডার করব না। আমার কাছে টাকা নেই। ওয়েটার কিছু বলল না। লাবণ্য ভেবেছিল ওয়েটার হয়তো চেঁচিয়ে এত লোকের সামনে লাবণ্যকে অপমান করবে, কিন্তু তার কিছুই করল না। ওয়েটার পাশ কাটিয়ে পরের টেবিলে চলে গেল। লাবণ্য বের হয়ে আসতে গিয়েও থেমে গেল চেনা এক কণ্ঠস্বরে। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে। সুজনের সঙ্গে হবে দেখাশোনা। তারে আমার আমার মনে করি। আমার হয়ে আর হইল না। আমার আমার মনে করি। আমার হয়ে আর হইল না। দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা। মনের অজান্তেই চোখের কার্নিশ বেয়ে নোনাপানিদের আগমন হল। খুব চেনা মানুষের কণ্ঠস্বর, তবে কি সেই মানুষটাই আবার ফিরে এলো? কিন্তু তা কি করে সম্ভব? আমার ভাগ্যে এত সুখ কি আদেও আছে? আর সে যদি ফিরেও আসে আমি কি তার যোগ্য হতে পারি? নিজের মনেই কথাগুলো ভেবে নিয়ে এগিয়ে যায় মানুষটির উদ্দেশ্যে। জনা ছয়েক পুরুষের মধ্য থেকে গিটার হাতে থাকা এক পুরুষকে দেখে থমকে যায়। সেই চোখ, সেই মুখ, গালে টোল পড়া হাসি, সেই এক চেহারা। আজ প্রায় 2 বছর পর মানুষটাকে দেখছে সত্যিই অবিশ্বাস্য। না, যতটা নিজের ভাগ্যকে খারাপ ভেবেছিল তা নয়। এত বছর পর প্রিয় মানুষটাকে দেখতে পাচ্ছে, তাও নিজের চোখের সামনে। এই ভাগ্য কি কখনো খারাপ হতে পারে? কিন্তু লাবণ্য দোটানায় পড়ে যায়। আসলেই কি পাশ কাটিয়ে চলে যাবে, নাকি এক সেকেন্ডের জন্য হলেও কেমন আছো কথাটা জিজ্ঞাসা করবে? আচ্ছা, মানুষটা কথা বলবে ওর সাথে, নাকি মুখ ফিরিয়ে নেবে? লাবণ্যর নিজের মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। যাওয়াটা ঠিক হবে। গিটারে তখনও টুং ঠাং শব্দে প্রিয় মানুষটা সুরেলা কণ্ঠস্বরে গানের শেষ লাইন গাইছে। লাবণ্য ধীর পায়ে এসে দাঁড়ায় টেবিলটার কাছে। ওকে দেখে সবাই ওর দিকে তাকিয়ে থাকে। লাবণ্যর ধ্যান শুধু ওর প্রিয় মানুষটার দিকে। কেমন আছো অভ্র? লাবণ্যর ডাকে অভ্র অবাকের চরম পর্যায়ে পৌঁছায়। ও কি ভুল দেখছে? লাবণ্য পলকহীন ভাবে তাকিয়ে আছে ওর দিকে।
যাক, জীবনের শেষ প্রান্তে এসে অন্তত প্রিয় মানুষটাকে তো সে দেখতে পাচ্ছে। এরপর ওর যদি কিছু হয়ে যায়, জীবনটাই যদি শেষ হয়ে যায়, তবুও শান্তি। আর কি আছে ওর জীবনে? তবুও এই মানুষটাকে এক পলক দেখে চোখ বন্ধ করতে পারলেই শান্তি। অভ্র গিটারটা টেবিলে রেখে উঠে দাঁড়ায়। লাবণ্যকে কয়েকবার ডেকেও যখন সাড়া পায় না, তখন ওর চোখের সামনে তুড়ি মারে। লাবণ্য চমকে চোখের পাতা ফেলে। হাসিমুখে অভ্র ঝটপট বলে উঠে, আমি বিন্দাস আছি। আর কতটা ভালো থাকলে মানুষ গান গায়, হাসি খুশি থাকে, তা নিশ্চয়ই আমাকে দেখেই বুঝতে পারছো। তুমি ভালো থাকো সর্বদা, তাই দোয়া করি। লাবণ্য মিনমিনে গলায় বলে উঠল, বাই দা ওয়ে, তুমি এখানে? বুঝেছি নতুন বিয়ে হয়েছে, নিশ্চয়ই হাজবেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে এসেছো। কেমন আছেন তোমার হাজবেন্ড? লাবণ্য চোখ বড় করে তাকায় অভ্রের দিকে। তার মানে অভ্র জানে ওর বিয়ে হয়েছে। হাজবেন্ড? তুমি জানো? সরি, বিয়ে করেছো অথচ আমি অভিনন্দন জানাতে পারিনি তোমাকে। তোমার হাজবেন্ডকে ডাকো, দুজনকে না হয় একসাথেই উইশ করব, ভালো হবে। অভ্র মুখে হাসি রেখা ফুটেই আছে। লাবণ্য ধরা গলাতেই বলে উঠে, আমার হাজবেন্ড আসেননি অভ্র। আর আমি এখানে উনার সাথেও আসিনি। আমি তো তোমাকে এক পলক দেখার জন্য তোমার কণ্ঠস্বর হঠাৎ শুনে তোমায় চোখের দেখা দেখতে এসেছিলাম অভ্র। লাবণ্যর কথায় মুখের হাসি বিলীন হয়ে যায় অভ্রের। এতক্ষণ ওর বন্ধুরাও ওদের কথা শুনছিল। অভ্র লাবণ্যকে কিছু বলতে যাওয়ার আগে নিজের বন্ধুদের দিকে একবার তাকিয়ে নেয়। ওর বন্ধুরা ওর চোখের ভাষা বুঝে নিয়ে ওকে একা করে বের হয়ে যায়। অভ্র এবার খুঁটিয়ে খুঁটিয়ে লাবণ্যকে দেখতে থাকে। অতিরিক্ত কাদার ফলে লাবণ্যর চোখ দুটো ফুলে গেছে। ঠোঁটটা শুকনো লাগছে। দেখেই মনে হচ্ছে ওর কিছু একটা হয়েছে। অভ্র প্রশ্নাতীত চোখে লাবণ্যর চোখে চোখ রাখে। তোমাকে এমন ক্লান্ত লাগছে কেন লাবণ্য? লাবণ্য অভ্রের থেকে চোখ সরিয়ে নেয়। আমি আসছি অভ্র। তোমার খোঁজ খবর নিতেই তোমার সামনে এসেছিলাম। লাবণ্য চলে যেতে নিলেই অভ্র ওর হাতটা ধরে নেয়। লাবণ্যকে একটা চেয়ার টেনে বসিয়ে দেয় অভ্র। আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। কি? তোমার চোখ মুখের এমন অবস্থা কেন? তোমার তো এই কিছুদিন হলো বিয়ে হয়েছে। নতুন বউদের তো এমন অবস্থা হয় না। আমাকে এক পলক দেখার মানে কি? বিয়ের পরেও স্বামীকে ছাড়া অন্য পুরুষকে দেখতে এতটা আগ্রহী? এটা কিন্তু ঠিক নয়। হুম। শুধুই অবশ্য তুমি আর কি বলবে? তুমি তো কিছুই বলতে পারো না। আচ্ছা, বললে না তো আমায়, এখানে যে এসেছো তোমার স্বামী আসেনি কেন? আমি আমার স্বামীকে ছেড়ে চলে এসেছি। অভ্র কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে যায়। লাবণ্য কি বলছে? বুঝলাম না তোমার কথা। নাই বা বুঝলে? তোমার বুঝে আর কাজ কি? অভ্র সশব্দে হেসে উঠে। লাবণ্য অভ্রের মুখের দিকে তাকিয়ে থাকে। মানুষটা হাসছে। হ্যাঁ, তা ঠিক বলেছ। কিন্তু তোমার বাবা একজন সুপাত্রের সাথে তোমার বিয়ে দিল, কিন্তু তুমি ছেড়ে চলে এলে, সেটাই আমার ভাবার বিষয়। মানে তুমি তো আবার তোমার জীবনে তোমার বাবার কথাই বেশি মানো। অবশ্য সব সন্তানরাই তাই মানে। তোমার বাবার কথা রাখার জন্যই তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তোমার বাবার পছন্দের পাত্রকেই বিয়ে করবে। তাই তো করলে। কিন্তু ছেড়ে চলে এলে কেন? তোমার স্বামীকে কি তুমি ডিভোর্স দিবে? সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি তোমার সাথে কিছু শেয়ার করতে চাই না। আমি আসছি। লাবণ্য দ্রুত ওখান থেকে বের হয়ে যায়। কি হবে নিজের দুঃখের কথা নিজের প্রাক্তনকে শুনিয়ে? সেই বা কি করবে? ওর কষ্টগুলো একান্তই ওর নিজের। আসলেই জীবনে কেউ কারুর নয়। ওর মতো মেয়ের জন্য তো আরই নয়। উদ্দেশ্যহীনভাবে হেঁটেই চলেছে লাবণ্য।
ফুটপাত দিয়ে যেতে যেতে কয়েকটা বাচ্চা ওকে ঘিরে ধরে। তাদের খেতে না পাবার যন্ত্রণা লাবণ্যকে আরও বেশি কষ্ট দেয়। একসময় এই বাচ্চাগুলোদের মতোই কিছু ফুটপাতের বাচ্চাদের ও পেট ভরে খাওয়াতো। আর আজ ওর নিজের খাবার কেমন করে জুটবে তাই চিন্তাই করতে হবে। কিছু মানুষদের ভালো রাখার জন্য সবকিছু ছেড়ে দিতে হয়। শুধু শুধু তাদের পথের কাঁটা হয়ে তাদের অভিশাপ নিজের জীবনে বয়ে বেড়ানোর থেকে একা পথে চলা অনেক ভালো। জীবনে তো সবাই ভালো থাকতে চায়। ওর জীবনে তো কিছুই নেই। বাবা মাও তো ওকে আর ঠাঁই দিবে না। একটা মাত্র বড় ভাই, সেও তো ওকে পছন্দও করে না। ও তো প্রত্যেকের জীবনেই কাটা। এই তো প্রিয় মানুষটাও কথায় কথায় কিভাবে আঘাত করল। ফুটপাতের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে লাবণ্য। এটাই ওর ঠিকানা হবে আজকের পর থেকে। বাচ্চাগুলোকে ধরে ওখানেই দাঁড়িয়ে থাকে লাবণ্য। এসো বাচ্চারা, এই নাও খাবার। খাবার দেখে বাচ্চাগুলো ছুটে চলে যায়। লাবণ্য দেখে প্রত্যেকটা বাচ্চা হাতে খাবারের প্যাকেট পেয়ে খুব খুশি। অভ্র হাত থেকে বাচ্চাগুলোর খাবারের প্যাকেট নিতে দেখে মৃদু হাসে লাবণ্য। তবে এবার আর অভ্র সাথে কথা বলে না। পাশ কাটিয়ে চলে আসতে থাকে। অভ্র হাসি মুখে বাচ্চাগুলোর হাতে খাবার দিচ্ছে। লাবণ্য চলে আসতে গেলে ওর সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। একজন ড্রাইভার লোক গাড়ির দরজা খুলে ওকে গাড়িতে উঠতে বলে। ও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটির দিকে। অভ্র খাবার দেওয়া শেষ করে লাবণ্যর হাত ধরে এক প্রকার জোর করে গাড়ির ভিতর বসিয়ে দেয়। আমাকে গাড়িতে তুলছো কেন? কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আপাতত আমার বাড়িতে চলো, তারপর তোমার ঠিকানায় চলে যাবে। মানেটা কি অভ্র? কি পাগলামো করছো তুমি? আমি তোমার বাড়িই বা কেন যাব? আর তুমি আমাকে আমার ঠিকানায় পৌঁছে দেবে মানে? তোমার স্বামীকে ছেড়ে চলে এসেছ। এখন তুমি কোথায় যাবে? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি গাড়ি থামাও, আমি যাব না। লাবণ্য চিৎকার করতে থাকে, গাড়ি থামানো কথা বলে গাড়ির দরজা খোলার চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না। গাড়ি এসে দাঁড়ায় অভ্রের বাড়ির সামনে। লাবণ্য গাড়ি থেকে নামলেই অভ্র হাতটা চেপে ধরে। আমাকে প্লিজ যেতে দাও। দেখো, আমি আমার জীবনে আর কাউকে রাখতে চাই না। আমি একা নিজের মতো করে বাঁচতে চাই। আমাকে যেতে দাও। শাট আপ লাবণ্য, আমরা মানুষ, মানুষ সমাজবদ্ধ জীব। আমরা চাইলেই একা থাকতে পারি না, স্বার্থপর হতে পারি না। আমাদের অনেক রীতিনীতি নিয়মের মধ্যে চলতে হয়। লাবণ্য একটু শান্ত হয়। অভ্রকে বোঝার চেষ্টা করে। হঠাৎ এমন কথা বলছে কেন অভ্র? আর স্বার্থপর কেন বলছে ও? অভ্র লাবণ্যর হাত ধরে বাড়ির ভিতর নিয়ে যায়। একটা রুমের মধ্যে নিয়ে যায় লাবণ্যকে। লাবণ্যর হাতে একটা শাড়ি ধরিয়ে দেয়। দেখো লাবণ্য, তুমি অনেক ক্লান্ত, তুমি ফ্রেশ হয়ে নাও। আমি তোমার খাবার দিতে বলছি। খাবার খেয়ে একটু রেস্ট নাও, তারপর আমরা কথা বলছি। রুমানিয়া বেগম মেয়েকে হাজার বুঝিয়েও পারছেন না। আতিক সাহেবও বেশ কয়েকবার ধমক দিয়ে মেঘলার সাথে কথা বলছেন। কিন্তু মেঘলার সেই এক কথা, তোমরা কেন বুঝতে চাইছো না? লাবণ্য তো আমার সাথে নিবিড় ভাইয়াকে বিয়ে দেওয়ার কথা বলেছে। তাহলে কেন তোমরা বুঝছো না? আমাকে বিয়ে দাও না নিবিড় ভাইয়ার সাথে। পাগল হয়ে গেছিস তুই? বিয়ে দাও, বিয়ে দাও। লাবণ্য নিবিড়ের স্ত্রী। আজ না হয় রাগ করে, আবেগে চলে গেছে, কিন্তু কাল ওকে ফিরে আসতে হবেই এই সংসারে। শিউলি বেগম কড়া গলায় কথাগুলো বলে উঠলেন। উনি মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করেন লাবণ্য ফিরে আসবেই। লাবণ্য এতটাই ক্লান্ত ছিল যে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার সাথে সাথেই ঘুমের রাজ্যে পাড়ি দেয়। চোখ খুলে ধরফরিয়ে উঠে বসে জানলার বাইরে তাকিয়ে দেখে সন্ধ্যা নেমে গেছে।
কিছু না ভেবে তড়িঘড়ি করে উঠতে গেলেই লাবণ্যর চোখ আটকে যায় ওর পাশে বসে থাকা মানুষটির দিকে। আপনি এখানে কেন? আমি কোথায় আছি? লাবণ্য খানিক ভয় পায়, চারপাশটা ভালো করে তাকিয়ে দেখে নিয়ে এক প্রকার ছটফট করতে থাকে। নিবিড় রুমের লাইটটা জোরালো করে দেয়। লাবণ্যর হাতটা ধরে ফেলে। লাবণ্য, শান্ত হও, ভয় পেও না, তুমি এখনো অভ্রের বাড়িতেই আছো। নিবিড়ের শীতল কণ্ঠে বলা কথাগুলো শুনে লাবণ্য মাথা নিচু করে শান্ত হয়। কিছুক্ষণ পর মাথা তুলে নিবিড়ের দিকে এক পলক তাকায়। অবাক হয়ে নিবিড়কে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি কি করে জানলেন আমি এখানে আছি? অভ্র বলেছে তুমি ওর বাড়িতে আছো, কল করেছিল আমায় দ্রুত চলে আসতে বলে এখানে। লাবণ্য এবার অবাকের শেষ সীমা অতিক্রম করে ফেলে। অভ্র আপনাকে কল করেছিল মানে? আমি তো অভ্রকে আপনার ফোন নাম্বার দিইনি। তাছাড়া আমি তো আমার ফোনটা সাথে নিয়েও আসিনি যে আমার ফোন থেকে আপনার। অভ্র আমার এক ভাই লাবণ্য। আমরা জিগরি দোস্ত, বন্ধু কম, ভাই বেশি। তফাৎ শুধু আমাদের রক্তের সম্পর্কে। লাবণ্য অস্ফুট স্বরে বলে উঠে। অভ্র আপনার বন্ধু কবে থেকে? যেদিন থেকে স্কুলে যাওয়া শুরু করেছি। তার মানে অভ্র জানতো আপনার সাথে আমার বিয়ের কথা? তোমাদের সম্পর্কের শুরুটা এবং তোমাদের সম্পর্কের শেষটাও আমার জানা লাবণ্য। লাবণ্যর না চাওয়াতেও ওর আখিযুগল বিস্ফারিত হয়ে যায়। এটা কোন ঘটনার মুখোমুখি হতে হচ্ছে লাবণ্যকে? অভ্র ও নিবিড় একে অপরকে চেনে, এমনকি সম্পর্কের কথাও জানে। লাবণ্যর কান মাথা গরম হয়ে আসে। চারপাশটা ঘুরতে থাকে। এমন ভয়ঙ্কর কিছুর সাথে যে লাবণ্যকে মুখোমুখি হতে হবে তা যে ওর কল্পনার বাইরে। লাবণ্য, বাড়ি ফিরে চলো লাবণ্য। বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার জন্য অপেক্ষা করছে। আব্বু আম্মু তোমার কথা বলছেন, ওনারা অসুস্থ হয়ে পড়েছেন। আম্মু তোমাকে না নিয়ে গেলে এক ফোঁটা পানিও গলা থেকে নামাবেন না। লাবণ্যর চোখের কোণে নোনা পানিদের আগমন হয়। ছলছল দৃষ্টিতে নিবিড়ের মুখপানে চেয়ে থাকে লাবণ্য। কান্নারত অবস্থায় ধরা গলায় বলে উঠে, আমি তো আর ফিরে যাব না বলেছি। আব্বু আম্মুকে আমার চিন্তা করতে মানা করুন। আপনি মেঘলাকে বিয়ে করুন। তোমার কি মনে হচ্ছে না তুমি সিন ক্রিয়েট করছো? তুমি আমার বিয়ে করা স্ত্রী। মেঘলাকে আমি কেন বিয়ে করব? কারণ আপনি মেঘলাকে ভালোবাসেন। তাই বলছিলাম আপনি মেঘলাকে স্বীকৃতি দিন। নিবিড় এখনো নিজের মাথাটাকে ঠান্ডা রেখে নরম সুরে লাবণ্যকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু লাবণ্য মানতে নারাজ। কিছুটা সময় নিজেদের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে। অনেকটা সময় পর নিবিড় ধমক দিয়ে উঠে, সবকিছু কি তোমার মর্জি মতো চলবে? আর তুমি আমার আব্বু ফুপুর ডিসিশনকে ভুল বলার অধিকার কে দিয়েছে তোমাকে? নিবিড়ের চিৎকারে লাবণ্য চোখ বন্ধ করে ফেলে। অপর পাশে মুখ ঘুরিয়ে বলে, আমি জানি আপনি মেঘলাকে কতটা ভালোবাসেন। আর মেঘলাও আপনাকে। আর তাছাড়া আমি একটা মেয়ে হয়ে। নিবিড় লাবণ্যর বাহু দুটো চেপে ধরে। লাবণ্য ব্যথা পেলেও দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়। মেয়ে হয়ে কি? হ্যাঁ মেয়ে হয়ে কি বলো আমায়। লিসেন লাবণ্য, আমাদের বিয়েটা হয়ে গেছে। আমি তোমার সাথেই সংসার করব। তাই আমি তোমার কোনো কথাই শুনব না। তুমি এখন আমার সাথে বাড়ি যাবে, এটাই ফাইনাল। জোর করে সংসার করবেন না মানে মনের মধ্যে মেঘলাকে রাখবেন আর আমাকে সকলের সামনে স্ত্রী বলে পরিচয় দিবেন। তুমি বুঝি আমার মন দেখতে পাও? একটা কথা বলতো আমায়, তুমি হঠাৎ এই যে আমায় ছেড়ে চলে আসলে তার কি কারণ? শুধুই মেঘলা নাকি অন্য কিছু? লাবণ্য চাহনি স্থির করে নিবিড়ের চোখে চোখ রাখে। মূলত ওর চোখের ভাষা বুঝতে চাইছে। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? মানেটা হলো তোমার পুরাতন প্রেম কি জেগে উঠেছিল?
আমায় ডিভোর্স দিয়ে ওই অভ্রকে বিয়ে করতে চাও নাকি? লাবণ্য কথাগুলো শুনে নিজেকে আর ঠিক রাখতে পারে না। দ্রুত বিছানা থেকে নেমে নিবিড়ের মুখোমুখি দাঁড়ায়। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ। আমি আপনার মতো না। আর ডিভোর্স? আরে আমি তো কখনো আপনার কাছে ফিরে যাব না, তাই ডিভোর্সের কোনো প্রশ্ন আসে না। তোমায় আমি ছাড়লে তো তুমি যাবে লাবণ্য। এই তুমি কেমন স্ত্রী, নিজের অধিকারটা বুঝে নিতে পারো না? আমি তোমার স্বামী, আমার ওপর তোমার জোর সবথেকে বেশি। নিবিড় শান্ত কণ্ঠে কথাগুলো লাবণ্যকে জড়িয়ে ধরল। তুমি চাইলে আমি মেঘলা কেন পৃথিবীর কোনো নারীকেই বিয়ে করতে পারি না? দেখো যা হয়েছে, দুর্ঘটনাবশত হয়ে গিয়েছে। আমি যতটুকু পারছি মেঘলাকে মুছে তোমাকে স্থাপন করছি। লাবণ্য, ভালোবাসি তোমাকে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি আমাকে একটু সাপোর্ট করো। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা মানুষটি এতক্ষণ ওদের কথাই শুনছিল। কিন্তু নিবিড়কে এভাবে ভেঙে পড়তে দেখে এবং লাবণ্যকে বোঝাতে ওদের কাছে এগিয়ে আসে অভ্র। তুমি কি এখনো বুঝতে পারছো না লাবণ্য, তোমার স্বামী কতটা ভালোবাসে তোমাকে? অভ্রের কথা শুনে নিবিড়ের থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকায়। লাবণ্যর মনে পড়ে যায় নিবিড়ের বলা কথা। অভ্র ও নিবিড় দুই বন্ধু স্কুল লাইফ থেকে। মুহূর্তেই লাবণ্যর প্রচণ্ড পরিমাণ রাগ হয়। তুমি জানতে আমার স্বামীকে, আর তোমরা বন্ধু হও। ও তার মানে আমাকে আমার ঠিকানায় পৌঁছে দেবে? কথার অর্থ হলো আমাকে স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া। তোমার সাহস হলো কি করে আমার সাথে এমন করার? এই জন্য তুমি আমাকে জোর করে তোমার বাড়ি আনলে? এনেছি। আর আমি নিবিড়কে খবর দিয়েছি যাতে ও তোমাকে এখান থেকে নিয়ে যায়। ভুল করেছ, বড় ভুল করেছ তুমি। আমি আমার সিদ্ধান্তে অটল থাকব। আর তুমি যখন আমার স্বামীর বন্ধু হও তখন তুমি নিশ্চয়ই মেঘলার সম্বন্ধেও জানো। আমি আমার স্বামীকে বলেছি তার প্রেমিকাকে বিয়ে করে নিতে। অসাধারণ সিদ্ধান্ত তোমার। কিন্তু তোমার চাওয়াতেই সবকিছু ঠিক হবে না, বুঝতে পেরেছ? যাও, স্বামীর সাথে বাড়ি ফিরে যাও। বললাম তো আমি যাব না। আমাকে আপনারা এখান থেকে যেতে দিন। আমাকে আমার মতো থাকতে দিন। লাবণ্য চিৎকার করে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যেতে চায়। নিবিড় লাবণ্যর হাতটা ধরে নিয়ে নিজের কাছে টেনে এনে লাবণ্য নিবিড়ের থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করে। এত যে তেজ দেখছি, তা কোথায় যাবে শুনি? বাবার বাড়িতে তো আর জায়গা হবে না। আমি আমার নিজের ব্যবস্থা ঠিক করে নিব। ছাড়ুন আমাকে। ছেড়েও দিব, তোমার ব্যবস্থাও তুমিই করো। তবে আমাকে ছেড়ে যাওয়ার আগে ডিভোর্সটা দিয়ে যাও। নিবিড়ের মুখে ডিভোর্স কথাটা শুনে লাবণ্যর বুকটা ছাদ করে উঠল। ভিতর থেকে চাপাকান্নার দল বের হয়ে আসতে লাগল। লাবণ্য নিজেকে সামলে নিয়ে কাপা গলায় বলে উঠল, ডিভোর্স? আপনি পেপার রেডি করেন, আমি সাইন করে দিচ্ছি। নিবিড় একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠে, তুমি চাইলেই ডিভোর্স দিয়ে দিতে পারবে কি? ডিভোর্স দেওয়া কি এতই সোজা? নিবিড় তাচ্ছিল্য করে লাবণ্যকে কথাগুলো বলে। লাবণ্য চটপট উত্তর দিয়ে ফেলে, মানুষ চাইলে সবকিছুই খুব সহজেই করে ফেলতে পারে। একটা প্রশ্নের উত্তর দিবে আমায়? বলুন, কি? তুমি যে আমাকে ডিভোর্স দিবে বলছো তা কি শুধুই মেঘলার জন্য, নাকি এর পিছনে অন্য কারণ আছে? মানে, ঠিক কি বলতে চাইছেন আপনি? আমি বুঝতে পারলাম না। নিবিড় মৃদু হেসে বলে, মানেটা হলো তুমি তোমার প্রাক্তনের কাছে থাকতে চাও। তোমার অসম্পূর্ণ প্রেম সম্পূর্ণ করতে চাও। কথাগুলো লাবণ্যর বুকে তীরের মতো বিঁধল। শেষ পর্যন্ত এমন কথা ওকে শুনতে হলো। অভ্র বাঁকা চোখে নিবিড়ের দিকে তাকিয়ে থাকে। লাবণ্য চেঁচিয়ে এক আঙ্গুল উঁচু করে নিবিড়কে বলে উঠে, মুখ সামলে কথা বলুন নিবিড় সাহেব। সবাইকে নিজের মতো ভাববেন না।
আমি আর যাই করি আপনার মতো কাজ আমি কখনোই করব না। নিবিড় লাবণ্যর হাতটা শক্ত করে ধরে চড়া মেজাজে বলে উঠে, কি আমার মতো কাজ? কি করেছি বল? আপনি জানেন না, ভুলে গেছেন, মনে করিয়ে দিতে হবে। যে পুরুষ স্ত্রী থাকা সত্ত্বেও অন্য। নিবিড়ের আর রাগ সংবরণ হয় না। লাবণ্যর হাতটা পিছনে মুড়িয়ে ধরে। চুপ, একদম চুপ, বারবার সেই এক কথা। বলছি তো আমি আবেগের বশে ভুল করে মেঘলা নাম নিয়ে ফেলেছি। তুই সামান্য একটা কথা কেন মেনে নিতে পারছিস না? ব্যাপারটা এমন করছিস মনে হচ্ছে আমি তোকে রেখে মেঘলার সাথে ইন্টিমেট হয়েছি। আমার লাগছে ছাড়ুন। লাবণ্য সশব্দে কেঁদে ফেলে। অভ্র এতক্ষণ অন্যদিকে মুখ ফিরিয়ে ওদের কথাগুলো শুনলেও লাবণ্যর কথায় ওদের কাছে এসে নিবিড়ের কাছ থেকে লাবণ্যকে সরিয়ে নেয়। অভ্র গরম চোখে নিবিড়ের দিকে তাকিয়ে বলে উঠে, ভাই তুই কথাগুলো একটু সমঝে বল। আর তোর কি মনে হয় আমি তোর সংসার ভাঙব? যার থেকে আমি মুখ ফিরিয়ে নিই তার দিকে পুনরায় আর মুখ ফিরাই না। তুই কি আমায় চিনিস না? নাকি বিশ্বাস করিস না? তোর স্ত্রী আমার আর প্রাক্তন প্রেমিকা নয় নিবিড়। সেটা তুই অন্তত খুব ভালো করেই জানিস। ও আর আমার কল্পনাতেও নেই। নিবিড় অভ্রের কাঁধে হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাই প্লিজ তুই আমার কথায় কিছু মাইন্ড করিস না। আর কথাগুলো তো আমি তোকে মেনশন করেও বলিনি। সেই জন্যেই তো শুধুমাত্র লাবণ্যর অসম্পূর্ণ প্রেম সম্পূর্ণ করার কথা বলেছি, তোমাদের নয়। দেখ অভ্র আমি টায়ার্ড, আর কত বোঝাবো বলতো ওকে? ওকেই জিজ্ঞাসা করো না আমি ওকে কত বুঝিয়েছি। ভিখারির মতো ওর কাছে ভিক্ষা চাইছি যেন ও আমাদের কাছে ফিরে আসে। কিন্তু ও বারবার মেঘলার কথা বলেই চলেছে। ও মানতেই রাজি নয়। আসলে ও সংসারটাই করতে চাইছে না। ভাই তুই শান্ত হ। তুই আমার ওপর ভরসা করিস তো? আমি যখন তোকে বলেছি লাবণ্যকে তোর কাছে ফিরিয়ে দিব তখন দিব। আর লাবণ্যর কথাই বা তুই এত গুরুত্ব দিচ্ছিস কেন? তুই ওর স্বামী, তুই যখন বলছিস ওর সাথে সংসার করবি তখন তোর কথাই শেষ কথা হবে। প্রয়োজন পড়ে তুই জোর করেই ওর সাথে সংসার করবি। ও তোকে ছেড়ে চলে যাবে বললেই কি তুই ছেড়ে দিবি? ওর ওপর তোর সম্পূর্ণ অধিকার আছে। নিবিড় লাবণ্যর দিকে তাকিয়ে কথাগুলো বলে উঠে। লাবণ্য নিজের হাতটা ধরে ফুপিয়ে উঠছে। অভ্র লাবণ্যর কাছে এসে দাঁড়ায়। লাবণ্য নিজের চোখের পানি মুছে নিয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে থাকে। অভ্র নিবিড়ের দিকে তাকিয়ে বলে, নিবিড় তুই কি আমায় তোর স্ত্রীর সাথে 15 মিনিট একা কথা বলার সুযোগ দিবি? কথা দিচ্ছি 15 মিনিট পর তুই তোর স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে যাবি দূরে, এবং সেটা তোর স্ত্রীর মনের ইচ্ছাতেই। নিবিড়ের মুখে হাসি ফুটে উঠে। চোখের কোণে থাকা এক বিন্দুর কণা মুছে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। লাবণ্য কানে বাজতে থাকে অভ্রের বলা কথাগুলো। যার থেকে আমি মুখ ফিরিয়ে নিই ও আর আমার কল্পনাতেও নেই। লাবণ্য অভ্রের দিকে তাকিয়ে চোখ বড় করে রুদ্ধশ্বাসে বলে উঠে, আমার সাথে কথা বলার অধিকার আপনার নেই। আপনাকে কে বলেছে আমার জীবন নিয়ে কথা বলতে? আমি আমার স্বামীর সাথে সংসার করব না কি করব না সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। তাই ভালো হয় আপনি আমার ব্যাপারে নাক না গলান। অভ্র মুচকি হাসি দিয়ে নিজের মনেই বলে নেয়, রাগটা এখনো এক আছে। রাগ হলেই তুমি হয়ে যায় আপনি। অভ্র গম্ভীর গলায় বলে উঠে, ব্যাপারটা যদি শুধু তোমার হতো আমি কোনো রকম নাক গলাতাম না। কিন্তু এখানে আমার বন্ধুর জীবন জড়িয়ে আছে। তার ভালো থাকার উপায় জড়িয়ে আছে। লাবণ্য কাপা গলায় বলে উঠে, আপনার বন্ধুর ভালো থাকা, ভালো জীবনের জন্য তো তাকে তার প্রিয় মানুষটির হাতে তুলেই দিয়ে এসেছি, যাতে উনি ভালো থাকেন, সুখে থাকেন। তুমি কি নিজের হার স্বীকার করে নিচ্ছ লাবণ্য?
লাবণ্য ম্লান গলায় বলে উঠে, হার? কিসের হার? হার তো তখন হয় যখন কারুর সাথে প্রতিযোগিতা করা হয়, লড়াই করা হয়। এখানে কে কার সাথে লড়াই করছে? আর প্রতিযোগিতা, তাও আমি কারুর সাথে করছি না। আর কাকে নিয়েই বা করব? কেন, তোমার স্বামীকে নিয়ে, মেঘলার সাথে। তুমি তো মেঘলাকে জিতিয়ে দিচ্ছ লাবণ্য। তুমি না লড়াই করলেও মেঘলা করছে তোমার পিছনে। তুমিই বা কেন পিছে থাকবে? নিবিড় তোমার স্বামী, মেঘলা কেউ নয়। মেঘলা শুধুমাত্র নিবিড়ের অতীত। তোমায় ভুলিয়ে দিতে হবে। তুমিও মেঘলাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও নিবিড় তোমার স্বামী। আর সারা জীবন ও তোমার সাথেই থাকবে। লাবণ্য বিচলিত হয়ে উঠে। ওর মন একবার চাইছে হ্যাঁ, ও ওর স্বামীর কাছে ফিরে যাবে। কিন্তু মনটা মেঘলার জন্য কষ্ট হচ্ছে। মেঘলার মুখটা ভেসে উঠলেই লাবণ্যর মনটা কষ্টে ফেটে যাচ্ছে। কিন্তু মেঘলার সাথে যে অন্যায় করা হবে। এমনিতেই পরিবারের ভুল নেওয়া সিদ্ধান্তে ও অনেক কষ্ট পাচ্ছে, উনিও পাচ্ছেন। কিসের অন্যায় লাবণ্য? তোমার স্বামী কি তোমায় নিজের মুখে বলেছে যে ও মেঘলাকে ভালোবাসে? এখনো মেঘলাকেই চায়? অভ্র লাবণ্যর দু বাহু ধরে বলে উঠে। লাবণ্য, নিবিড় যখন নিজে থেকে চাইছে অতীত ভুলে তোমার সাথে সংসার করতে, তাহলে তুমিই বা কেন মেনে নিতে পারছো না? লাবণ্য, অতীত ভুলতে যে কি পরিমাণ যন্ত্রণা আর সময় লাগে সেটা নিশ্চয়ই তুমিও বুঝো। যেখানে নিবিড় তো আপ্রাণ চেষ্টা করছে। আবেগের বশে কি না কি করে ফেলেছে, সেই ছোট্ট ভুল নিয়ে তুমি এত বড় সিদ্ধান্ত কেন নিচ্ছ? দেখো লাবণ্য, জন্ম, মৃত্যু, বিবাহ এইসব কিছুই সৃষ্টিকর্তার হাতে থাকে। এখানে আমরা মানুষরা চাইলেই কিছু করতে পারি না। আর যা করে থাকি তা সৃষ্টিকর্তা মঞ্জুর করেন বলেই তা ঘটে থাকে। তোমার আমার সম্পর্কটা সৃষ্টিকর্তা মঞ্জুর করেননি, তাই তো আমরা এক হতে পারিনি। এখানে তোমার বাবার কোনো ভূমিকা নেই। ঠিক তেমনি মেঘলা আর নিবিড়ের সম্পর্ক। সৃষ্টিকর্তা তোমায় আর নিবিড়কে এক করতে চেয়েছেন, আর তাই তো তোমাদের বিবাহ হয়েছে। নিবিড় নিজের হৃদয়ে তোমায় জায়গা দিতে চেয়েছে। আর তোমার হাতের আংটি তার প্রমাণ। লাবণ্য নিজের আঙুলের আংটিতে দুই আঙুল স্পর্শ করে বুকে ঠেকায়। আসলেই হয়তো অভ্র কথাগুলো ঠিক বলছে। লাবণ্য, ঠান্ডা মাথায় ভাবো একবার। কোনো মেয়েই তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না। তা লাভ ম্যারেজ কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ হোক। স্বার্থপর হও লাবণ্য। তুমি না চাইলে তোমার স্বামী কোনো মেয়েকেই তার মনে আসতে দিতে পারবে না। একমাত্র তুমিই পারবে মেঘলাকে ভুলিয়ে দিতে। তুমি নিজের অধিকার ছেড়ো না লাবণ্য। নিবিড় অভ্রকে জড়িয়ে ধরে এক প্রকার কেঁদেই ফেলে। অভ্র নিবিড়ের পিঠ চাপড়ে অট্টহাসিতে ফেটে পড়ে। শালা, তুই কাঁদছিস কেন? তোর স্ত্রীকে তো আমি ফিরিয়েই দিলাম। এখানে কাদার কোনো মানেই হয় না। হ্যাঁ, আমি যদি তোর বউরে নিয়া ভেগে যেতাম তখন নয় কাঁদতিস, মানাতো। সে তুই আমাকে যাই বল, আজ তোর জন্য আমি লাবণ্যকে ফিরে পেয়েছি। তোর জন্যই তো আমার সংসারটা পুনরায় জীবিত হলো রে। আমি আজ খুব খুশি। আমি জানি তো। তোকে খুশি করার জন্য আমি সব পারি। আর হ্যাঁ, তুই যাতে সারা জীবনের জন্য লাবণ্যকে নিয়ে সুখে সংসার করতে পারিস তার ব্যবস্থাও আমি অতি শীঘ্র করব। গাড়ির মধ্যে পিনপতন নীরবতা। ড্রাইভ করে চলেছে নিবিড়। মাঝে মাঝে আর চোখে দেখে যাচ্ছে লাবণ্যকে। হালকা ঠান্ডার মধ্যে লাবণ্য গাড়ির কাঁচ নামিয়ে মৃদু বাতাস অনুভব করছে। পানিগুলো অঝোর ধারায় এখনো বয়ে চলেছে লাবণ্যর চোখের কোণ বেয়ে। গাড়ি থেকে নেমে লাবণ্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাড়ির দিকে। আজ সকালেই ও এই বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল। আর কখনো এই বাড়িতে আসবে না এমন পণ করেছিল হয়তো নিজের মনের অজান্তেই। কিন্তু ভাগ্যের পরিহাসে ওকে আবার সেই ফিরে আসতেই হলো। কিনা নিজের স্ত্রীর অধিকার নিয়ে।
ওর ভাগ্যটা এমন না হলেও পারত। এত কিছুর ভাবনার মধ্যেই হঠাৎ ওর মনে হয় ও হাওয়ায় ভাসছে, ওকে নিবিড় কোলে তুলে নিয়েছে। ও এক প্রকার চোখ গরম করে নিবিড়ের দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, এ কি আপনি আমায় কোলে তুললেন কেন? নিবিড় উচ্ছ্বাসের সহিত বলে উঠে, তোমায় বাড়ির ভিতরে নিয়ে যাব বলে। আমায় নামিয়ে দিন। আমার পা ভালো আছে নিবিড় সাহেব, আমি হেঁটেই বাড়ির ভিতরে ঢুকতে পারব। নিবিড় মৃদু হেসে বলল, এতদিন তো আমিও জানতাম তোমার পা আছে। আর পা ছিল বলেই তো আমায় ছেড়ে চলে গিয়েছিলে। কিন্তু গাড়ি থেকে নামার পর তো তুমি একদম মূর্তির মতোই হয়ে গেছ। তোমায় ডাকলাম, হাত ধরে টানলাম, তুমি তো একটুও নড়লেও না, চড়লেও না। তাই ভাবলাম তোমায় কোলেই তুলে নিই। লাবণ্য নিবিড়ের কোল থেকে নামার জন্য ছটফট করতে থাকে। কিন্তু নিবিড় লাবণ্যকে নামায় না। শক্তকরে ধরে কোলে নিয়ে বাড়ির ভিতরে ড্রয়িং রুমে নিয়ে আসে। ড্রয়িং রুমে বসে থাকা মিজানুর সাহেব, আতিক সাহেব, রুমানিয়া বেগম ও শিউলি বেগম চিন্তিত হয়ে বসে আছেন। ওদের দেখে শিউলি বেগম এগিয়ে আসেন। নিবিড় লাবণ্যকে কোল থেকে নামিয়ে দেয়। শিউলি বেগম এক প্রকার উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার নিবিড় বৌমা, ঠিক আছে তো? ওকে তুই কোলে তুলে আনলি কেন? ও কি কোথাও চোট পেয়েছে? না মা, তোমার বৌমা একদম চোট পায়নি। আসলে সারাদিন হাঁটার ফলে হয়তো পা ব্যথা হয়ে গেছে। অবশ্য এটা আমার অনুমান। যাক, আমি শুনে শান্তি পেলাম মা। ভাগ্যিস ঠিক সময়ে অভ্র পৌঁছেছিল। তা না হলে আমরা তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম। লাবণ্য নিবিড়ের বুকে ধাক্কা মেরে ওকে ইশারায় নামানোর কথা বলে। নিবিড় সামনে গুরুজনদের জন্যই বাধ্য হয়ে ওকে কোল থেকে নামিয়ে দিল। লাবণ্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শিউলি বেগম লাবণ্যকে জড়িয়ে ধরে। লাবণ্যর হাত ধরে বলে, এ তুমি আমাদের কি শাস্তি দিচ্ছিলে মা? তুমি নিজের অধিকার ছেড়ে চলে যাচ্ছিলে সামান্য একজন মেয়ের জন্য। মা, বিয়েটা যে কোনো ছেলে খেলা নয় গো মা। রুমানিয়া বেগম লাবণ্যর কাছে এসে লাবণ্যকে ধরে এনে সোফায় বসিয়ে দেয়। তুমি কাজটা একদম ঠিক করনি মা। দেখো মা, আমরা তোমাদের গুরুজন। আমরা তোমাদের জন্য যা সিদ্ধান্ত নিই তা ভালোর জন্যই। আমরা চাইলেই মেঘলা আর নিবিড়ের বিয়ে দিতে পারতাম। কিন্তু মা, সবকিছুর তো একটা নিয়ম থাকে। সবকিছু চাইলেই তো আর পাওয়া সম্ভব নয়। মা, তুমি নিজের আত্মসম্মানের জন্য চলে গিয়েছিলে। আমি সেটা কিছুটা হলেও বুঝেছি। দেখো মা, বিয়েটা যখন হয়ে গেছে আর নিবিড় যখন চাইছে সবকিছু ঠিক করতে, তোমার সাথে সুখে সংসার করতে, তাই বলি কি তুমি পুনরায় নতুন করে শুরু করো সবকিছু। লাবণ্য ছলছল চোখে রুমানিয়া বেগমের মুখের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠে, মেঘলা। আতিক সাহেব সোফা ছেড়ে উঠে আসে লাবণ্যর সামনে। গম্ভীর গলায় বলে উঠে, তোমায় আর মেঘলার চিন্তা না করলেও চলবে। শোনো লাবণ্য, তুমি আমার ছেলের বৌমা। তোমায় আমি পছন্দ করে এই বাড়ির বউ করার জন্য এনেছি, আমার ছেলের বউ করে। এটা যখন আমার বাড়ি, তাই এখানে আমার কথাই শেষ কথা। তুমি কাজটা একদম ঠিক করনি। তুমি আজ যা কাজ করেছ, আমার মাথা নত করে দিয়েছ। আমাকে অপমান করেছ, অসম্মান করেছ আমার। মিজানুর সাহেব এবার ক্রুদ্ধ হয়ে লাবণ্যর উদ্দেশ্যে বললেন, ছি, তোকে আমার মেয়ে বলতেই ঘৃণা হচ্ছে। তুই এমন একটা কাজ করলি। আর তোর তো শ্বশুর বাড়ির লোকেদের পা ধোয়া পানি পান করা উচিত। উনারা কত ভালো মানুষ, তাই তোকে এখনো এখানে ঠাঁই দিচ্ছে। আমার সবচেয়ে বড় কষ্ট কি জানিস? তোকে আমি ভালো শিক্ষা দিলে কি হবে, তুই শিক্ষা নিতে পারিসনি। এমন জানলে জন্মের সময়ই তোকে গলা টিপে মেরে ফেলতাম। অসভ্য মেয়েছেলে একটা। মিজানুর সাহেব কথা শেষ করে কষিয়ে এক থাপ্পড় মারলেন। লাবণ্য গালে হাত দিয়ে ওর বাবার মুখের দিকে তাকিয়ে থাকে।
চিৎকার করে লাবণ্য ওর বাবাকে বলে উঠে, আমাকে মানুষ করতে পারোনি। সত্যি বাবা, তুমি আমাকে মেরে দিলেই বরং ভালো হতো। আজ আমার এই অবস্থার জন্য তো দায়ী তুমি বাবা, একমাত্র তুমিই দায়ী। মিজানুর সাহেব চোখ রাঙিয়ে ধমকে উঠলেন লাবণ্যকে, চুপ করো বাবা, একদম ধমকাবে না আমায়। কি বলছো তুমি? বাবা, আমার বিয়ে হয়ে গেছে, তাই আমার ওপর আর তোমার কোনো অধিকার নেই, কোনো অধিকার। লাবণ্য একছুটে নিজের রুমে চলে যায়। নিবিড় ওর পিছন পিছন ছুটে উঠে যায়। মিজানুর সাহেব আতিক সাহেবকে হাতজোড় করে ক্ষমা চাইতে গেলে আতিক সাহেব উনার হাত ধরে নেন। আমি মানছি লাবণ্য আপনার মেয়ে, অবশ্যই আপনার ওর ওপর এখনো অধিকার আছে, কিন্তু আপনি ওকে যে থাপ্পড়টা আমাদের সামনে মারলেন অন্যায় করলেন। লাবণ্য আপনার মেয়ে, তাই জন্য আপনাকে সবটা জানিয়ে শুধু আসতে বলেছি মাত্র, শাসন করতে বলিনি। লাবণ্য কোনো ভুল কাজ করেনি। আমার মতে ও যা করেছে ওর পক্ষে সেটাই ঠিক। কিছু মনে করবেন না মিজানুর সাহেব, আপনি এবার আসতে পারেন। লাবণ্য এখন আমাদের বাড়ির বউ, আমরা আমাদের সমস্যা মিটিয়ে নিব। ভালো থাকবেন। আতিক সাহেবের জোর হাত করে বলা কথাগুলো শুনে মিজানুর সাহেব বেশ অপমানিত হন। তাই তিনি আর কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে চলে যান। মিজানুর সাহেব চলে গেলে রুমানিয়া বেগম এক প্রকার ঝাঁঝিয়ে বলে উঠে, এই ভদ্রলোকটা এমন কেন? আমরা তো ভেবেছিলাম উনি হয়তো লাবণ্যকে এটা নিয়ে বোঝাবেন, কিন্তু এ তো দেখি হিতে বিপরীত। এমন জানলে তো ওনাকে ডাকা তো দূর, ওনাকে কিছু বলতাম না। তুই একদম ঠিক কথা বলেছিস রুমা, মেয়েটাকে সান্ত্বনা না দিয়ে মারলেন। আরে উনি তো বাবা নামের কলঙ্ক। আচ্ছা চল আমরা লাবণ্যর কাছে যাই। এমনিতেই মেয়েটার কষ্টের শেষ নেই, তার ওপর আবার বাবার খারাপ ব্যবহার। খুব ভেঙে পড়েছে নিশ্চয়ই। শিউলি বেগম ও রুমানিয়া বেগম লাবণ্যর কাছে যেতে চাইলে আতিক সাহেব মানা করেন। উনি বলেন, দেখো আমাদের আর ভয়ের কিছু নেই। লাবণ্য ফিরে এসেছে, এটাই আমাদের খুশির খবর। আমরা কাল সকালে ওর সাথে কথা বলবো। এখন ওদের দুজনকে আলাদা কথা বলতে দাও। বেগম তুমি এক কাজ করো, কোনো মেইড না, তুমি নিজে গিয়ে ওদের রাতের খাবারটা বরং রুমেই দিয়ে এসো। লাবণ্য বালিশ খামছে ধরে কাঁদছে। নিবিড় ওর পাশে বসে চুলে বিলি কেটে দিচ্ছে। মূলত ওর কান্না থামানোর চেষ্টা করছে। দেখো লাবণ্য, তুমি যদি মেঘলা কথা ভেবে কাঁদো তাহলে বলবো কাঁদো, আমি কিছু বলবো না। কিন্তু তুমি যদি তোমার ওই জল্লাদ বাপের জন্য কাঁদো তাহলে বলবো বোকামি করছো। ওই তো তোমার সেই বাবা যার জন্য তুমি তোমার প্রেমটা সম্পূর্ণ করতে পারোনি। নিবিড়ের কথায় লাবণ্যর কান্নাটা হালকা হয়। বিছানা থেকে উঠে বসে পড়ে নিবিড় লাবণ্যর চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে। লাবণ্য, মেঘলা বলে আর কেউ নেই, তার কথা আর মনে রেখো না। সব ভুলে নতুন করে শুরু করো। আমিও চেষ্টা করছি, তুমি সাহায্য করলে পুরোটা ভুলে যাব। সকাল থেকেই আজ আকাশের মুখ ভার, ঝিরঝির বৃষ্টির সাথে মাঝে মাঝে ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিছানার এক কোণে বসে অশ্রুপাত করছে মেঘলা। বেশি কিছু চায়নি, ও শুধু চেয়েছিল ভালোবাসার মানুষটার সাথে সংসার করতে। কিন্তু সেটা ভাগ্যে ছিল না তো। ওর পোড়াকাপালে সেই সুখ কোথায়? তা না হলে কি নিবিড়ের জায়গায় অভ্র নামক মানুষটাকে স্বামী হিসাবে পেতে হয়? ভেবেছিল লাবণ্য চলে গেলে নিবিড় ওকে বিয়ে করবে, ওকে স্বীকৃতি দিয়ে নিজের স্ত্রী বানাবে। কিন্তু গতকাল অভ্রের ফোন কলে ওর সব স্বপ্ন ধ্বংস করে দেয়। অবশ্য এতে ওর মার অবদান বিশেষ বড়। গতকালের ঘটনা, লাবণ্যর চলে যাওয়াতে মেঘলাই সব থেকে বেশি খুশি হয়। মনে মনে অনেক ধন্যবাদ জানায় লাবণ্যকে।
আজ লাবণ্য ওকে পুনরায় ওর সবকিছু ফিরিয়ে দিয়েছে। সেই খুশিতে ও নিজেকে তৈরি করে নববধূর সাজে। আয়নায় দাঁড়িয়ে নিজের সাজ দেখে গুনগুনিয়ে গেয়ে উঠে, সাজ ধজ के प्रधान जरा बान के चे बान चालाऊंगी नाइनान के आयना जरा निहार लून खुद अपनी नजर उतार लून के मेन तो साज गेली रे साजना के लिए খিলখিলিয়ে হেসে উঠে মেঘলা। ও একদম রেডি, লাবণ্যর থেকেও বধূর সাজ ওকে আরও বেশি ভালো লাগছে। তাই নিবিড় ওকে ফেরাতেই পারবে না। আজকেই হবে নিবিড় আর ওর বিয়ে। মেঘলা শাড়ির কুচি ধরে নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে নেমে আসে ড্রয়িং রুমে। নিবিড় সোফায় নিজের মাথায় হাত রেখে বসে আছে। মনে তার উল্টো পাল্টা ভাবনা, চিন্তা। প্রথমত, লাবণ্য ভুল কিছু করে বসবে না তো। দ্বিতীয়ত, ওর কোনো ক্ষতি হবে না তো। তৃতীয়ত, মেয়েটা কোথায় গেল? কোথায় খুঁজবে ওকে? নিবিড় ভাইয়া দেখো, আমি বউ সেজে তৈরি। আমায় বিয়ে করবে তো এবার তুমি। আমি লাবণ্যর থেকেও অনেক ভালো বউ হয়ে দেখাবো তোমায়। বিয়ে করো না আমায়। নিবিড় নিস্তব্ধ হয়ে থাকে। মূলত এই মুহূর্তে ও লাবণ্যর চিন্তায় মগ্ন। মেঘলার সব কথাগুলোই ওর মাথার ওপর দিয়ে গেল। নিবিড় শুধু ফ্যালফ্যাল মেঘলা মুখের দিকে তাকিয়ে থাকে। এমনিতেই বাড়ির সবার লাবণ্যর চিন্তায় পাগল প্রায় অবস্থা। তার ওপর মেয়ের এমন কাণ্ড, কারখানা দেখে রুমানিয়া বেগমের অপ্রীতিকর অবস্থা। ভাগ্যিস ভাইয়া ভাবি ভালো বলে এখনো পর্যন্ত ওদের এই বাড়িতে রেখেছে। তা না হলে ছেলের সংসার ভাঙছে এমন মেয়েকে কেউ বাড়িতে রাখে? মেঘলাকে দেখে রুমানিয়া বেগমের রাগটা প্রখর হয়। মেয়ের হাত ধরে টান দিয়ে সরিয়ে নিয়ে আসে নিবিড়ের কাছ থেকে। মেয়ের গালে ৩-৪টা থাপ্পড় মেরে দেয়। শিউলি বেগম বাধা দেওয়ার জন্য হাত তুলে বারণ করতে গেলেও থেমে যায়। আসলেই মেয়েটার শাসন প্রয়োজন। সঠিক সময় সবাই যদি শাসন করত তাহলে হয়তো এমন দিন দেখতে হতো না আজ। আজ তোর জন্যই এমন অবস্থা। লাবণ্য চলে গেছে শুধুমাত্র তোর জন্য। আর কি বিয়ে করছিস? হ্যাঁ, তুই এত বড় হয়ে গিয়েছিস যে আমাদের কথা শুনবি না। তুই নিবিড়কেই বিয়ে করার জন্য এত উতলা কেন? ভালোবাসিস তাই না? তুই ভুলবি না, নিবিড়কেই মনে রাখবি। কিন্তু আমি মা হয়ে চুপ করে থাকব না, আর এসব কিছুও সহ্য করব না। তুই যাতে লাবণ্য ও নিবিড়ের সংসারে নাক গলাতে না পারিস, আর ওদের সম্পর্ক আর নষ্ট করতে না পারিস, তার ব্যবস্থাও আমি করব। মেঘলা রুমানিয়া বেগমের হাত দুটো ধরে চিৎকার করে কেঁদে বলে, মা গো, তুমি কি করবে? তুমি নিবিড়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দাও। আর লাবণ্য তো কখনোই আসবে না, ও তো ছেড়ে চলেই গেছে। আমাকে সবটা ফিরিয়ে দিয়ে গেছে। তোমরা কেন আমাদের এক হতে বাধা দিচ্ছ? পুনরায় রুমানিয়া বেগম মেয়ের গালে থাপ্পড় মারেন। দ্বিতীয় থাপ্পড় মারার জন্য হাত তুলতে গেলেই উনি থেমে যান। নিবিড়ের ফোনে একটা কল আসে। কল করে ওর বন্ধু অভ্র। এমনিতেই মন মেজাজ ভালো না থাকায় কথা বলতে কারুর সাথেই ইচ্ছা করছে না। কিন্তু অভ্র ওর প্রাণের বন্ধু, ওকে তো সবটাই জানাতে হবে। কল রিসিভ করতেই ওপর পাশ থেকে বলে উঠে লাবণ্যর খোঁজ। নিবিড় এক ছুটে দ্রুত বের হয়ে যায় মেঘলা বা কেউ কিছু বোঝার আগেই। মেঘলার পাগলামি আরও বেড়ে যায়। নিবিড়ের পিছনে পিছনে মেঘলা ছুটতে গেলেই রুমানিয়া বেগম খপ করে মেয়ের হাতটা ধরে ফেলে। তুমি আর কোনো কিছুতেই সমস্যার সৃষ্টি করবে না মেঘলা, হাত জোর করছি। তারপর মেঘলাকে একটা রুমের মধ্যে বন্ধ করে রাখে ওর মা। ও দরজা ধাক্কা দেয় অনেকবার, কেউ খোলে না। তখন ঘড়িতে রাত ৯টা। মেঘলার রুমের দরজা খোলা হয়। মেঘলা একটা আশার আলো খুঁজে পায়। ভাবে হয়তো নিবিড় এসেছে তাই দরজা খুলেছে। মেঘলা চোখের পানি মুছে হাসিমুখে দরজার কাছে গিয়ে অনেকটাই অবাক হয়ে যায়। নিবিড়ের জায়গায় ওর বন্ধু অভ্র।
কিছু বুঝে উঠার আগেই মেঘলাকে হাত ধরে টেনে নিয়ে যায় অভ্র। মেঘলা ছাড়ানোর চেষ্টা করে নিজের হাতটা। চিৎকার করে মা, মামা, মামিকে ডেকেও কাউকে পাশে পায় না। অভ্র জোর করে ওকে কাজী অফিসে নিয়ে যায়। অভ্রের পিছু পিছু বাড়ির সবাই চলে আসে। এক প্রকার জোর করেই মেঘলাকে অভ্র বিয়ে করে নেয়। মেঘলার হাজার আকুতি মিনতি কেউ শোনে না। বর্তমানে হঠাৎ চোখে পানি পোড়ায় মেঘলা কেঁপে উঠে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। অভ্র মেঘলার দিকে একটা তোয়ালে ছুঁড়ে দেয়। সারা রাত তো কান্না করেছ, নিজেও ঘুমাওনি আর আমাকেও ঘুমাতে দাওনি, এবার অন্তত একটু বিশ্রাম নাও। ফ্রেশ হয়ে এসো, রেডি হও, গেস্টরা এবার আসতে চলেছে। আফটার অল আজ আমাদের রিসেপশন। আমার দাদিও আসছে তোমায় দেখতে, উনি এখন থেকে এখানেই থাকবে। আমি এয়ারপোর্ট যাচ্ছি দাদিকে আনতে। মেঘলা কিছু বলার আগেই অভ্র গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায়। মেঘলা থম মেরে পুনরায় বিছানায় বসে পড়ে। আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আচড়িয়ে চোখে হালকা করে কাজল টেনে নেয় লাবণ্য। নিবিড় কোথা থেকে এসে লাবণ্যর চুলটা খোপা করে বেলি ফুলের মালা পরিয়ে দেয়। লাবণ্য চুলে হাত দিয়ে দেখে নিবিড় বেশ ভালোভাবেই ওর চুলের খোপাটা করে দিয়েছে। লাবণ্য অবাক হয়ে প্রশ্ন ছুড়ে দেয় নিবিড়ের দিকে, আপনি খোপা করতে পারেন? নিবিড় প্রত্যুত্তরে হেসে বলে, পারি তো। শাড়ির কুচি ধরে দেওয়া, শাড়ি পরিয়ে দেওয়া সব পারি। এখন আমি তোমাকে শাড়ি পরিয়ে নিজের হাতে সাজাবো। লাবণ্য অবাক হয়ে নিবিড়ের দিকে তাকিয়ে থাকে। মানুষটার সমস্ত কথাই যেন ওর মাথার ওপর দিয়ে যাচ্ছে। অঝোর ধারায় অশ্রুপাত করে চলেছে মেঘলা, যা ওকে সাজানো পার্লার থেকে আগত মেয়েগুলোদের বিরক্তি এবং অসুবিধার কারণ হচ্ছে। বিশেষত মেঘলার চোখটা রাঙাতে ওদের অনেকখানি বেগ পেতে হচ্ছে। 4-5 বার মুছতে হয়েছে, কিন্তু মেয়েরা বিরক্তি প্রকাশ করতে পারছেন না। কিছু বলতেও পারছে না, তার কারণ অভ্রের নিষেধ এবং মোটা অঙ্কের টাকা দিয়েছে। অভ্র জানে মেঘলা সাজানোর সময়টাতেও কান্না করবে এবং সেটাই স্বাভাবিক। তার জন্য অনেক সময় ধরেই মেঘলাকে সাজানো শুরু হয়েছে। 5 ঘন্টা পর মেঘলার সাজ কমপ্লিট হয়। পার্লারের মেয়েগুলো যেন হাফ ছেড়ে বাঁচল। ওকে ছেড়ে রুম থেকে সবাই বেরিয়ে গেলে মেঘলা বিছানা থেকে নেমে আয়নার সামনে দাঁড়ায়। লম্বা বড় ড্রেসিং টেবিলের আয়নায় নিজের আপাদমস্তক দেখতে থাকে মেঘলা। কি হচ্ছে ওর সাথে এসব? ও যে নিজেও নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এমনটা তো হবার কথা ছিল না। এই সাজেই তো ও সাজতেন চেয়েছিল, কিন্তু সেটা তো নিবিড়ের জন্য। অভ্র নামক কোনো মানুষের জীবন যে ওর জীবনের সাথে জুড়ে যাবে তা যে ওর কল্পনারও অতীত। এতক্ষণ দূর থেকে মেঘলাকে পর্যবেক্ষণ করছিল অভ্র। ব্লু কালারের লেহেঙ্গায় অতীব মোহনীয় লাগছে মেঘলাকে। এইরকম সাজেই তো ও লাবণ্যকেও দেখতে চেয়েছিল। হয়তো লাবণ্যও এমন সাজবে, তাকেও অন্য কেউ দেখবে। নিজের মনেই কথাগুলো আওড়িয়ে হেসে উঠে অভ্র। নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর কথা ভাবছে, সে এটা অন্যায়। আর লাবণ্য তো ওর ভাইসম বন্ধু নিবিড়ের স্ত্রী। সম্পর্কে ওর ভাবি কিসব ভাবছেও। ঘোর কাটিয়ে মেঘলার দিকে মনোযোগ দেয় অভ্র। গলা খাকরানি দিয়ে বলে উঠে, হাসি মুখে নিচে চলো, দাদি সহ গেস্টরা সবাই অপেক্ষা করছে তোমার আমার। রিসেপশন পার্টির শেষে যত ইচ্ছা কেঁদো, বাধা দিব না তোমায়। আপাতত এখন চলো। মেঘলা ঝড়ের বেগে অভ্রের পরনে পড়ে থাকা শেরওয়ানির কলার টেনে ধরে চিৎকার করে বলে, আপনি কেন আমার সাথে এমন করলেন? কেন আমার জীবনটা নষ্ট করে দিলেন? অভ্র সাবধানে মেঘলার হাতটা ছাড়িয়ে নিয়ে হাসিমুখে বলে উঠে, আমি তোমার জীবন নষ্ট করিনি, বরং তোমায় একটা ভালো সুস্থ জীবন দিতে চেয়েছি। তোমার ভালো থাকার দায়িত্ব নিয়েছি। তুমি যাতে ভালো থাকতে পারো এবং সুখী হও।
সুস্থ জীবন মানে আমি কি অসুস্থ নাকি? আর তাছাড়া আপনি আমাকে ভালো রাখার দায়িত্ব নেওয়ার কে? আমি নিবিড় ভাইয়াকে ভালোবাসি। আমি আপনার সাথে থাকতে চাই না। তোমাকে আমার সাথেই থাকতে হবে। নিবিড়কে ভুলতে চেষ্টা করো। ওকে ওর স্ত্রীর সাথে সুখে সংসার করতে দাও। আর তুমিও নিজের সংসারে মন দাও। আমি করব না আপনার সাথে সংসার, বুঝতে পেরেছেন? আর আমি নিবিড় ভাইয়াকে কখনোই ভুলব না, আর আপনিও পারবেন না আমাকে ভুলাতে। অভ্র মেঘলাকে ধরে নেয়। মেঘলাকে আলতোভাবে জড়িয়ে ধরে বলে, কাম ডাউন মেঘলা, পাগলামি করো না। নিবিড় যদি তোমায় ভুলে লাবণ্যকে নিয়ে সংসার করতে পারে তাহলে তুমি কেন পারবে না? আমি তো তোমাকে সাহায্য করব। স্বামীর প্রতিটি দায়িত্ব পালন করব, কথা দিচ্ছি। কিছুক্ষণের জন্য মেঘলার কান্না থেমে যায়। অভ্রের মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হয়তো সত্যিই ও পাগলামি করেছে। নিবিড় তো সবটা ভুলে লাবণ্যকে আঁকড়ে ধরেছে। তাহলে ওরও তো উচিত নিবিড়কে ভুলে অভ্রকে আঁকড়ে ধরা। অভ্র তো নিজেই সে কথা বলছে। চমক ভাঙ্গে অভ্রের ডাকে। অভ্র হাত বাড়িয়ে ইশারায় মেঘলাকে ওর হাতে হাত রাখতে বলছে। মেঘলা বাধ্য মেয়ের মতো নিজের হাতটা অভ্রকে ধরিয়ে দেয়। অভ্র মুচকি হেসে মেঘলাকে নিয়ে নিচে আসে। মেঘলাকে নিয়ে নিচে নামার সাথে সাথেই অভ্রের দাদি সালমা বেগম মেঘলাকে ধরে এনে স্টেজের ওপরে থাকা সিংহাসনে বসিয়ে দেন। মেঘলার চিবুক উঁচু করে সালমা বেগম মৃদু হাসেন। চাঁদের টুকরো বউ এনেছিস একটা। মুখটা দেখলেই সমস্ত ক্লান্তি অনায়াসেই কেটে যাবে। তোমার পছন্দ হয়েছে তো দাদি? তুমি এমন সেরা জিনিস এনেছিস আর আমার পছন্দ না হয়ে পারে বলতো? সালমা বেগম নিজের দুটো হাতে থাকা কাকন খুলে নিয়ে মেঘলাকে পরিয়ে দেয়। আমার নাতি একটা চাঁদ এনেছে। আমি চাই এই চাঁদের আলোয় আমার বাড়ি, নাতির জীবনটা আলোয় রাঙিয়ে দিতে। তুই রাঙাবি নাতবো। আমার নাতির জীবনটা আগের মতোই রঙহীন করে দিতে পারবি নাতবো। মেঘলা যেন দোঠেলায় পড়ে যায়। আসলেই ওর কি করা উচিত? অভ্র চাইছে ওর জীবনটা সুন্দর করতে। এদিকে দাদি চাইছেন অভ্রের জীবনটা রঙিন করতে। গাড়ি ড্রাইভ করছে নিবিড়। নিবিড়ের দিকে একদৃষ্টে তাকিয়ে বসে আছে লাবণ্য। লাবণ্যকে সুন্দরভাবে সাজিয়ে গাড়িতে বসিয়েছে নিবিড়। লাবণ্য প্রশ্ন করে চলেছে তারা কোথায় যাচ্ছে। কিন্তু নিবিড় কিছুই বলছে না, মুচকি হাসছে আর একটু একটু করে গাড়ির স্পিড বাড়িয়ে ড্রাইভ করছে। নিবিড়ের এমন কাজে লাবণ্যর রাগ হয়, তাই গাল ফুলিয়ে নিবিড়ের থেকে মুখ ঘুরিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর গাড়ি এসে থামে অভ্রের বাড়ির সামনে। লাবণ্য গাড়ি থেকে নেমে অবাক হয়ে যায়। ওর মনে প্রশ্নের ঝড় উঠে, নিবিড় কেন ওকে এখানে নিয়ে আসলো? অভ্রের বাড়িটাই বা এত আলোয় সাজানো হয়েছে কেন? নিবিড়ের হাত ধরে ভিতরে ঢুকছে লাবণ্য। মনে প্রশ্নের ঝড়, কেন ও এখানে আসলো? মনের মধ্যে জোরতা কাটিয়ে বলেই ফেলে, আপনি আমায় এখানে কেন আনলেন নিবিড় সাহেব? অভ্রের বাড়িতে কি কোনো অনুষ্ঠান চলছে? রিসেপশন পার্টি চলছে অভ্রের। অভ্রের রিসেপশন মানে? অভ্র বিয়ে করেছে। কেন, তুমি কি ভাবলে অভ্র সারাজীবন চিরকুমার রয়ে যাবে? নিবিড় বাঁকা হেসে লাবণ্যকে কথাগুলো বলে। লাবণ্যর কাছে নিবিড়ের বলা কথাগুলো তাচ্ছিল্যের মনে হয়। লাবণ্যর বুকের ভিতরটা ছ্যাঁক করে উঠে। কাপা গলায় বলে উঠে, আ, আমি কখনো এমন ভাবিনি। কাল অভ্রের এই বাড়িতেই ছিলাম, তখনও তো বুঝতে পারিনি ওর বিয়ে হয়েছে বলে। বলে আজ হঠাৎ রিসেপশন পার্টি, তাই বলছিলাম। লাবণ্যর মনমরা কণ্ঠ শুনে নিবিড় বুঝতে পারে ও পুনরায় নিজের অজান্তেই লাবণ্যকে কষ্ট দিয়ে ফেলেছে। খেয়াল করলে দেখবে হয়তো লাবণ্যর চোখের কোণে নোনা পানিদের আগমন।
নিবিড় সবকিছু উপেক্ষা করে লাবণ্যকে একটা জায়গায় নিয়ে এসে থেমে যায়। লাবণ্য চারপাশটা দেখছে, হঠাৎ একজনকে দেখে ওর চোখ আটকে যায়। বধূ বেশে বসে থাকা মেঘলার দিকে। এবার যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছায় লাবণ্য। নিবিড়কে দেখে অভ্র এক ছুটে এসে জড়িয়ে ধরে। নিবিড় হাসিমুখে আরো শক্ত করে জড়িয়ে ধরে অভ্রকে। আজ তুই ছিলি বলে আমি নিজের জীবনটা সাজাতে পারছি। তুই সাহায্য করেছিলি বলেই আমি লাবণ্যকে নিয়ে সংসার করতে পারছি। শালা তুই ছিলি বলেই আমার জীবনে আবার কোনো রমণীর আগমন হয়েছে, আমিও সংসারী হয়েছি। তবে যাই বল ভাই, তোর এলেম আছে। তা না হলে আমায় শালা বানাতেও তুই ছাড়লি না। অভ্র আর নিবিড় নিজেদের মধ্যে কথায় মশগুল হয়ে পড়ে। লাবণ্য গুটি গুটি পায়ে মেঘলার সামনে গিয়ে দাঁড়ায়। মেঘলা বসা থেকে উঠে দাঁড়ায়। দুজন দুজনের চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। মেঘলা লাবণ্যর চোখে নিজের ব্যর্থতা দেখতে পায়, আর লাবণ্য মেঘলার চোখে নিজের ব্যর্থতা দেখতে পায়। কারণ দুজনেই দুজনের চোখে নিজেদের প্রেমের ব্যর্থতা খুঁজে পায়। বেশ কিছুক্ষণ পর মেঘলা লাবণ্য একসাথেই দুজনকে জড়িয়ে ধরে সশব্দে কেঁদে ফেলে। নিবিড় অভ্র ওদের দুজনকে কাঁদতে দেখে হেসে উঠে দুজনেই ঠিকই, কিন্তু তাদেরও চোখের কোণে পানি চিকচিক করতে থাকে। সময় বহমান, কেটে যায় 1 বছর। লাবণ্য, নিবিড়, মেঘলা, অভ্র প্রত্যেকের জীবন চলতে থাকে। তবুও যেন কোথাও একটা প্রত্যেকের মনের কোণেই প্রত্যেকে রয়ে যায়। কিন্তু চারজন দম্পতি ভালো থাকে সারা জীবন। আর তারা এভাবেই ভালো থাকুক। সমাপ্ত।